স্বপ্ন দেখতে কে না পছন্দ করি। আমরা স্বপ্ন দেখতে দেখতে বড় হই আর স্বপ্নের মাঝেই বেঁচে থাকি। স্বপ্নকে জয় করার মাধ্যমেই কিন্তু সফল হই। কথিত আছে, মানুষ তার স্বপ্নের সমান বড় হয়। স্বপ্নকে ছুঁতে বাংলাদেশের এক ঝাঁক তরুণের রঙিন চোখে অনুপ্রেরণা হয়ে জেগে আছেন ঝরঝরে এক দম্পতি। তারা প্রযুক্তি উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবী। এরই মধ্যে তারা গুগলের ম্যাপস উন্নয়নে অবদান রেখে স্বীকৃতি পেয়েছেন, সম্মাননা এবং অর্জন করেছেন নানা পুরস্কার। সুপ্রিয় দর্শক, আজ এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন স্বপ্নসিঁড়িতে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা রাউত। আমাদের আজকের অতিথি গুগল লোকাল গাইডস কাপল খ্যাত পাভেল সারওয়ার, ধন্যবাদ, এবং আরও আছেন সুমাইয়া জাফরিন চৌধুরী। ধন্যবাদ। সুমাইয়া, আপনি নিজে একজন গুগল লোকাল গাইডিং স্টার এবং আপনি ইয়ুথ হাবের শহর প্রতিষ্ঠাতা, পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ড করেন। এই স্বপ্নের বীজ রোপণটা প্রথমটা কিভাবে শুরু হয়েছিল এবং কবে থেকে শুরুর গল্পটাকে যদি আমাদের জানাতেন। এটা অনেক ছোটবেলার একটা গল্প, একটু পিছনে চলে যেতে হয়। একদম ছোটবেলায় আমার বাবাকে সবসময় দেখতাম মানুষের পাশে থাকতে। আমি সৌদি আরবে বড় হয়েছে, আমার আব্বু সৌদি আরবে ছিলেন, আমরা পুরো পরিবার সৌদি আরবে ছিলাম। সেখানে আমি সবসময় দেখতাম যে আব্বু সবার জন্য প্রচণ্ড কাজ করছে, যে ওইখানে তো বিভিন্ন রকম ওয়ার্কাররা যায় বা বিভিন্ন রকম বাংলাদেশ থেকে যায় যারা, তো ওনার জন্য আব্বু অনেক কাজ করে থাকেন। তো সেখান থেকে আমার বলতে পারেন অনুপ্রেরণা আমার সেখান থেকেই মনে হয় যে মানুষের জন্য কাজ করার সুযোগ আমাদের সবার আসে না। আমরা যদি সুযোগটা পাই সেই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। তারপরে আমি বাংলাদেশে আসি, বাংলাদেশে এসে আমার পড়ালেখা শুরু করি। মনে হয় যে মানুষের জন্য যদি কিছু করতে পারি, সেখান থেকে আসলে আমার এই যাত্রা শুরু। পাভেল, আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের এই পথ চলা চলতে চলতে সংসারে প্রবেশ করলেন, না সংসারে প্রবেশ করার পর এই পথ চলা শুরু হলো আপনাদের? আসলে আপনাদের মাঝে পরিচয়টা প্রথমে কিভাবে হয়েছিল? ধন্যবাদ পূর্ণিমা আপনাকে এই প্রশ্নটা করার জন্য, কারণ আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এই প্রশ্নটার আনসার করতে। এটা খুবই একটা ইন্টারেস্টিং গল্প। সেটা হচ্ছে যে 2012 সালের শেষের দিকে, যেহেতু আমরা দুজনেই হচ্ছে সামাজিক কাজ প্রচুর পছন্দ করি, সো 2012 সালের দিকে পুরাবাড়ি বস্তিতে আগুন লাগে। সো আগুন লাগার কারণে ওখানে হচ্ছে একটা হেলথ ক্যাম্প হচ্ছিল। সো যেহেতু সুমাইয়া যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতো, ওই প্রতিষ্ঠানেরই সিনিয়র কিছু ভলান্টিয়ার ওরা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে, যেহেতু আমিও সামাজিক কার্যক্রম করি। তো ওখানে গিয়ে আমি রিয়েলাইজ করি যে কালো রঙের বোরকা পরা একটা মেয়ে খুব মনোযোগ দিয়ে হচ্ছে আপনার ওই যে পুরা রোগীদের ট্রিটমেন্ট দিচ্ছে। সো ফার্স্ট লুকেই বলতে পারেন যে প্রেমে পড়ে যাওয়া। সো এটা আমাকে খুব টাচ করে, এবং যেহেতু আমিও ছোটবেলা থেকে সামাজিক কার্যক্রম পছন্দ করি এবং সুমাইয়ার এই যে মানব সেবার যে বিষয়টা, এটা আমাকে খুব মানে অনুপ্রাণিত করে। তারপর হচ্ছে তার সাথে আমি যোগাযোগের চেষ্টা করি, হ্যাঁ, তার প্রতিষ্ঠানের সিনিয়র ভাইদের মাধ্যমে। তারপর থেকে আস্তে আস্তে আমরা একসাথে কমন প্রোগ্রামে দেখা হতো, প্রচুর সামাজিক কার্যক্রমে আমাদের একসাথে দেখা হতো। ওই দেখা হওয়া থেকে শুরু করে এটা সংসার জীবনে গড়ায়। আর সংসার জীবনে গড়ার পর থেকে আমরা দুজন মিলেই, যেহেতু আমাদের দুজনেরই মিশন ভীষণ অ্যালাইন, সো আমরা তারপর থেকে তো আমাদের যাত্রাটা 2013 সালের মার্চের 29 তারিখ থেকে শুরু হয় আমাদের। সুমাইয়া, আপনার কাছে এবার জানতে চাইবো, আপনি গুগল লোকাল গাইডসের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন আবারও, এবং গুগল লোকাল গাইডসে তাদের অফিসিয়াল সাইটে আপনাকে নিয়ে একটি আর্টিকেলও প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে আপনি বিশ্বের নারীদের অনুপ্রেরণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়েছেন। সেই অনুভূতিটা আসলে কি? এটা আসলে অন্যরকমের একটা অনুভূতি। আমি যদি একটু বলি, 2014 সালে আসলে আমার এই যাত্রাটা শুরু, এবং এই যাত্রা আমার হাজব্যান্ড পাভেল সারওয়ার, ওনার মাধ্যমেই আমার শুরু। উনি আসলে এই কাজটা করতেন। আমার খুব ভালো লাগতো যখন আমি দেখলাম যে গুগল ম্যাপস নিয়ে উনি চমৎকারভাবে কিছু কাজ করছেন। তো আমার কাছে মনে হলো আমিও কেন পারবো না। সেখান থেকে আমার যাত্রা শুরু, এবং আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেহেতু করতাম, আমাদের সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আপনি হেলথ ক্যাম্পেইনগুলো ছিল, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল আমাদের, এছাড়া শীতকালে শীতবস্ত্র বিতরণ ছিল, আমরা বস্তির বাচ্চাদেরকে পড়ালেখা করার জন্য আমরা কিছু ছোট ছোট উদ্যোগ নিয়েছিলাম। এছাড়া আরও প্রাকৃতিক যে দুর্যোগগুলো বাংলাদেশে হয়, সেই দুর্যোগ মোকাবেলার সময় যা যা সাহায্য সাপোর্ট দরকার সেটা আমরা করেছিলাম। এবং সেইখানে আমি
চেষ্টা করেছি বাংলাদেশের এই যে কার্যক্রমগুলো এগুলো আমরা কিভাবে সারা বিশ্বে তুলে ধরতে পারি। গুগল ম্যাপসে আমাদের একটি অফিসিয়াল পেজ আছে, লোকাল গাইড কানেক্ট। যদিও ওই সময় এই ফোরামটা শুধুমাত্র লোকাল গাইডস হিসেবে পরিচিত ছিল, এখন এটাকে লোকাল গাইডস কানেক্ট হিসেবে চমৎকার একটি প্ল্যাটফর্ম আছে। সো সেইখানে ওনারা খেয়াল করে আমি এই ধরনের কাজগুলো করে থাকি এবং ওনাদের কাছে মনে হয়েছে যে হয়তোবা আমি অনুপ্রেরণার জায়গায় যেতে পারি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। আমি কখনোই চিন্তা করিনি এরকম একটা জায়গায় আমি সম্মানিত হতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমাকে যখন 2017 সালে ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে ইন্সপায়ারিং উইমেন হিসেবে রিওয়ার্ড দেওয়া হয়, এটা আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, একটা গর্বের বিষয়। সেই সাথে আমার কাজ করার স্পৃহাটা আরও অনেক বেড়ে যায়। আমার কাছে মনে হয় যে আমি অনুপ্রাণিত হয়ে গেলাম, আরও বেশি আমার দেওয়ার আছে বাংলাদেশকে। সেটা আমি বিশ্বের যে কোনো প্রান্তে বসেই থাকি না কেন, বাংলাদেশের জন্য যেন আমি সারা জীবন আমার মৃত্যু পর্যন্ত কাজ করে যেতে পারি। পাভেল, আপনার কাছে জানতে চাইবো, আপনি একজন এক্সপার্ট ম্যাপার, পাশাপাশি আবার গুগল লোকাল গাইডিং স্টার, এবং এই মালয়েশিয়ায় বাংলাদেশের হয়ে যখন আপনি গুগল লোকাল গাইডিং স্টার প্রতিনিধিত্ব করেন, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? ধন্যবাদ পূর্ণিমা আপনাকে। আমিও একটু সুমাইয়ের মতো একটু পিছনের স্টোরিতে যাই। আসলে গুগল লোকাল গাইড হচ্ছে গুগল ম্যাপসেরই একটা পরিষেবা। সো এটা বেসিক্যালি কাজ করে হচ্ছে আপনার গুগল ম্যাপসের মাধ্যমে আপনার হচ্ছে দর্শনীয় জায়গাগুলো, রেস্টুরেন্ট হইতে পারে বা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান হইতে পারে, এটাকে গুগল ম্যাপসে আপনার তুলে ধরা। তো আমরা এই কাজটা গুগল লোকাল গাইডসের আগে এটার নাম ছিল হচ্ছে গুগল ম্যাপ মেকার। আমরা একদম গুগল ম্যাপসের, আপনি জানেন যে এই বছর হচ্ছে গুগল ম্যাপস 20 ইয়ার্স সেলিব্রেশন করতেছে। সো আমরা এই কাজটা ম্যাপ মেকারের সময় থেকেই শুরু করার পর হচ্ছে গুগল ম্যাপে বিভিন্ন জায়গা অ্যাড করা, রিভিউ করা, এবং এটার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা আমরা করেছি। এবং এটা একটা কমিউনিটি। সো কমিউনিটিটা যখন ডেভেলপ করে, সো আমরা নলেজ শেয়ারিং ইভেন্ট করি, এবং যেহেতু আমরা সামাজিক কার্যক্রমের সাথেও জড়িত, সো গাইডিং স্টার অ্যাওয়ার্ডটা বেসিক্যালি আমি পাই হচ্ছে 2022 সালে। কোভিড-19-এর সময় আমাদের একটা ইনিশিয়েটিভ ছিল, সেটা হচ্ছে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করা। আর পাশাপাশি হচ্ছে আমরা বাংলাদেশ সরকারের সাথে মিলে আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ নামে একটা ইনিশিয়েটিভ লঞ্চ করি তখন। আর এটার সাথে বাংলাদেশের স্কাউট এবং গ্রামীণ ফোন আমাদের সাথে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল। সো আমরা তখন যে কাজটা করেছিলাম, যে বাংলাদেশের যে জরুরি সেবা প্রদানের জন্য যে ইমার্জেন্সি লোকেশনগুলো, যে আপনার বাড়িতে যে একটা ইমার্জেন্সি বা সেবা গভর্নমেন্ট বা যে কোনো দাতা সংস্থা হতে পারে যে প্রোভাইড করবে, তাকে তো ওই জায়গাটা যেতে হবে, লোকেশনটা জানতে হবে। সো তখন আমরা হচ্ছে ইমার্জেন্সি পয়েন্টগুলো বা যেন আপনাকে ডেস্টিনেশনটা খুঁজে পায়, সেটা একটা বিকাশ পয়েন্ট হইতে পারে, সেটা আপনার একটা মসজিদ হইতে পারে, একটা মন্দির হইতে পারে, এই ধরনের হচ্ছে প্রায় আমরা লক্ষাধিক লোকেশন কোভিড-19-এর সময় পিন করি। এছাড়া হচ্ছে আমাদের কোভিড-19 চলার সময় যে আমরা ঘরে বসে মেয়েদেরকে হচ্ছে আপনার ট্রেনিং প্রোভাইড করে তাদেরকে স্বাবলম্বী করার জন্য, কারণ কোভিড-19-এর সময় সবাই ঘরে ছিল এবং মেন্টাল হেলথের একটা বিষয় ছিল। সো মেন্টাল হেলথের অ্যাওয়ারনেসের জায়গাগুলো, এই ধরনের আমাদের ছোট ছোট বেশ কিছু ইনিশিয়েটিভের জন্য 2022 সালে বেসিক্যালি আমি গাইডিং স্টার অ্যাওয়ার্ড পাই কমিউনিটি ডেভেলপার ক্যাটাগরিতে। জি, আপনাকে ধন্যবাদ। সুমাইয়া, আপনার কাছে এবার জানতে চাইবো যে আপনারা ইয়ুথ হাবের মাধ্যমে শিশুদের মাঝে আইটি স্কিল ছড়িয়ে দিচ্ছেন, এটা সত্যি অনেক প্রশংসনীয় একটা ব্যাপার। তো মালয়েশিয়ার হয়ে বাংলাদেশে এই যে আপনি শিক্ষাটা ছড়াচ্ছেন, সেই বিষয়টা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? ধন্যবাদ পূর্ণিমা আপনাকে। বিষয়টা তো চ্যালেঞ্জিং ছিল, আর আমরা ইয়ুথ হাব থেকে আসলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সেটা বাস্তবায়নের জন্য কাজ করে আসছি। আমরা চেষ্টা করি যে এখানে দুটো এজ গ্রুপ নিয়ে কাজ করা, মূলত 6 থেকে 17 এবং 18 থেকে 35, এই দুটো এজ গ্রুপ নিয়ে আমরা কাজ করে থাকি। দেখা যায় সবাই সেকেন্ড এজ গ্রুপটাকে অনেক প্রাধান্য দেয়, 18 থেকে 35 এজ গ্রুপ নিয়ে অনেক কাজ হয়, কিন্তু এই যে 6 থেকে যে 17 এই এজ গ্রুপটাকে আসলে কেউ সেভাবে চিন্তা করে না, মনে করে এরা স্কুলে পড়ছে, বড় হবে আস্তে আস্তে, তারপরে এদের আমরা হয়তো বা কোনো ধরনের অন্যান্য যে স্কিলগুলো আছে, ভলেন্টারি যে ওয়ার্কগুলো আছে বা আইটি যে বিভিন্ন সেক্টরগুলো আছে, এগুলো বোধহয় পরবর্তীতে আমরা নিতে পারবো। তো আমাদের কাছে মনে হয় যে কোনো একটা মানুষ, যে কোনো একটা বাচ্চা, সে 6 বছর যখন তার বয়স হচ্ছে তখন থেকে আমরা যদি তাদেরকে এই শিক্ষাটা প্রদান করতে পারি,
তাহলে তখন থেকেই তাদের স্কিলটা অনেক ডেভেলপ হবে এবং পরবর্তীতে এটা তারা তাদের ক্যারিয়ার লাইফে বলেন বা যে কোনো জায়গায় গিয়ে তারা এটা আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। অনেক সীমাবদ্ধতা ছিল, তারপরও আমরা চেষ্টা করেছি সেই সীমাবদ্ধতা অতিক্রম করে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমরা বাংলাদেশ, নাইজেরিয়া, সিয়েরা লিওন, নেপাল, মালয়েশিয়া সহ আরও অনেকগুলো দেশে আস্তে আস্তে এই কার্যক্রমটা আরও বেশি প্রচার করতে পারি। দর্শক, আপনারা জানছেন একটি কাজ করতে গেলে কত চ্যালেঞ্জের মুখোমুখি আসলে হতে হয়। এই চ্যালেঞ্জের কথাগুলো জানাচ্ছিলেন আমাদের সুমাইয়া। এখন আমি জানতে চাইবো পাভেলের কাছে, আসলে এই মুহূর্তগুলো কেমন চ্যালেঞ্জিং, কত কিছু, আরো কি আপনার কাছে কিছু বর্ণনা আছে? আসলে আপনি দেখেন যে আমরা বাংলাদেশি এবং ওটা মালয়েশিয়া, সো ভিন্ন একটা দেশ, ভিন্ন একটা সংস্কৃতি, ভিন্ন একটা ভাষা। হ্যাঁ, সো এবং বাংলাদেশ মালয়েশিয়ার পার্সপেক্টিভটা এরকম যে আপনি জানেন যে আমাদের মালয়েশিয়াতে মোস্টলি যায় হচ্ছে আমাদের ব্লু কলার যারা জব করে, আমাদের ভাইয়েরা যারা আমাদের দেশে রেমিটেন্স প্রেরণ করে, এবং ভেরি লেস, ধরেন হচ্ছে 1%-এর মতো হচ্ছে হোয়াইট কলার জব যারা করে তারা যায়। সো ওই জায়গা থেকে হচ্ছে বিঙে বাংলাদেশি মালয়েশিয়ার মতো একটা ডেভেলপ কান্ট্রিতে আপনি এডুকেশন নিয়ে কাজ করা, এটা তো অফকোর্স চ্যালেঞ্জিংয়ের। কিন্তু আমরা বলবো যে মানে জাতি হিসাবে যেহেতু মালয়েশিয়ানরা অনেক ভালো, হেল্পফুল এবং সাপোর্টিভ, সো তারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। যে আমি যদি শুরুর গল্পটা বলি, যে 2017 সালের দিকে প্রথম আমরা হচ্ছে ওখানে নিগ্রি সিম্বিলার নামে একটা স্টেট আছে, ওই স্টেটের আপনার যে সরকারি হাই স্কুল আছে, সরকারি হাই স্কুলের সকল প্রধান শিক্ষকদের সামনে আমরা প্রেজেন্ট করি যে আমরা কি করতে চাই। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই যে প্রি ইয়থ যারা, তারাই আসলে ফিউচার, এবং স্পেশালি টেকনোলজি ইজ দ্য ফিউচার। যে আমরা ওদেরকে এটা বোঝানোর চেষ্টা করি যে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বি, ইউ ক্যান বি এ ডক্টর, পলিটিশিয়ান, টিচার, হোয়াট এভার, বাট আপনাকে হচ্ছে তথ্য প্রযুক্তিটা জানতে হবে। হ্যাঁ, এবং আপনি যদি মালয়েশিয়ার কথা চিন্তা করেন, মালয়েশিয়ার আইটি মার্কেটটা মোস্টলি ডোমিনেটেড বাই হচ্ছে ফরেনার্স। হ্যাঁ, সো সেই জায়গা থেকে আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ যে কারণে আমি আমাদের এই কার্যক্রমের জন্য আমি ফর্মার ব্রিটিশ প্রাইম মিনিস্টার গোল্ডন ব্রাউনের একটা প্রতিষ্ঠান আছে দেয়ার ওয়ার্ল্ড, সো আমরা আসলে দুজনেই দেয়ার ওয়ার্ল্ডের গ্লোবাল ইয়থ অ্যাম্বাসেডর ছিলাম। সো 2019-এ মালয়েশিয়াতে আমাদের এই ইনিশিয়েটিভ এবং আমাদের কার্যক্রমের জন্য আমি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাই, এবং এটা আসলে ফুল ফান্ড ছিল বাই হচ্ছে দেয়ার ওয়ার্ল্ড। এবং এটাও আমার জন্য একটা চমৎকার অভিজ্ঞতা ছিল যে বিশ্বের প্রায় হচ্ছে অনেকগুলো দেশের 100-এর উপরে রাষ্ট্রপ্রধানদের একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি জানেন যে জেনারেল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপ্রধানরা যোগ দেয়। সো ওখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারা, এবং এটা মানে খুবই ইন্সপায়ারিং একটা বিষয় ছিল। এবং তারা যখন কথা বলছিল, যে আমাকে যখন ইন্ট্রোডিউস করে দেয় যে বিঙে বাংলাদেশি মালয়েশিয়ার মতো একটি জায়গায় হচ্ছে তারা SDG 4 কোয়ালিটি এডুকেশন নিয়ে কাজ করছে, সো এটা আমার জন্য খুবই একটা ইন্সপায়ারিং বিষয় ছিল। সো আমরা যে স্ট্রাগলগুলো করেছি শুরুর দিকে 17 সালে 18 সালের দিকে, তখন আর এই প্রতিবন্ধকতাটাকে আর প্রতিবন্ধকতা মনে হয় নাই। আর তারপরে হচ্ছে আমরা সুমাইয়া আরেকটা বিষয় যেমন বলছিল যে আমরা নামিবিয়াতে, সিয়েরা লিওনে কাজ করি। সো ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে আমার হচ্ছে নামিবিয়ার প্রধানমন্ত্রীর সাথে পরিচয় হয়, এবং আমার সুযোগ হয়েছিল ওনাকে বলার যে আমাদের তো এরকম নামিবিয়াতে একটা ইনিশিয়েটিভ আছে। সো ইনস্ট্যান্টলি উনি হচ্ছে ওনার অফিসারকে আমাদের সাথে ট্যাগ করে দেন, এবং এরপরে আমরা অনেকগুলো কাজ করেছি নামিবিয়াতে। এবং আমি ধন্যবাদ জানাই যে মালয়েশিয়াতে যে নামিবিয়া হাই কমিশন আছে, যে অ্যাম্বাসেডর ছিলেন, উনি আমাদেরকে প্রচুর হেল্প করেছেন। সো আমরা আসলে এইভাবে কাজগুলো করছি, এখনো করে যাওয়ার চেষ্টা করছি। আমরা ট্রাই করছি যে ইয়থ হাবের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করার জন্য। পাভেল, আপনি যেমনটা বলছিলেন যে আপনার কাজের মাধ্যমে আপনি জাতিসংঘের সাথে যুক্ত হয়েছেন, তা আমরা জানি বিষয়টি। আরেকটি প্রশ্ন ছিল আমার, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতি রেখে এই পড়াশোনা বা বৃক্ষ আপনারা যে বিতরণ বা স্যানিটারি ন্যাপকিন বিতরণ, এই কাজগুলোর মূল চালিকা শক্তি কি? ধন্যবাদ। আসলে স্বেচ্ছাসেবকমূলক কাজ করার জন্য দেশপ্রেম থাকতে হবে। হ্যাঁ, এটা প্রথম আমি বলবো। এবং আমরা অফ স্ক্রিনে যখন কথা বলছিলাম, যে আমি গ্রামে বড় হয়েছি, ময়মনসিংহ একটা প্রত্যন্ত অঞ্চলে বড় হয়েছি। সো আমি খুব ডিয়ারলি দেখেছি যে এডুকেশনের নিডসটা কি,
হ্যাঁ, এডুকেশন লাইক এ ম্যাজিক ওয়ান্ড আমার কাছে, যে একটা জাদুর কাঠির মতো। আপনি যদি জাতিসংঘের যে এসডিজি আছে 17টা গোল যদি আপনি দেখেন, 4 নম্বর গোলটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন। সো আপনি কোয়ালিটি এডুকেশন শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। আপনি যদি মানুষকে প্রপার এডুকেশন দিতে পারেন, তাহলে আপনার এসডিজি যে বাকি গোলগুলো আছে অ্যাচিভ করা সম্ভব। সো আমরা জাতিসংঘের এই এসডিজি গোলের সাথে সম্মতি রেখে আমরা পার্টিকুলার কিছু গোল নিয়ে কাজ করি। ফর এক্সাম্পল হচ্ছে আপনার নারী সমতা, তারপরে হচ্ছে কোয়ালিটি এডুকেশন, তারপরে হচ্ছে আপনার পার্টনারশিপ, তারপরে হচ্ছে আমরা ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে আপনার লাইফ আন্ডার ওয়াটার। সো এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করি। তো এবং আমাদের যে কার্যক্রমগুলো আছে কোনো না কোনোভাবেই হচ্ছে এই জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে আপনার অ্যালাইন। যেমন আপনি বৃক্ষরোপণের কথা বলছিলেন, আমরা খুবই সম্প্রতি হচ্ছে বাংলাদেশে 5ই আগস্টের পরে আমরা হচ্ছে মোহাম্মদপুর আদাবর এরিয়াতে প্রায় 2000-এর মতো বৃক্ষরোপণ করেছি। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের আলাদা একটা বিউটি আছে, পাশাপাশি বাংলাদেশের কিছু আপনার প্রাকৃতিক দুর্যোগ হয় এবং খুবই সম্প্রতি যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বন্যা, একটা বিশাল বন্যা হয়েছে। সো বন্যার সময়ে আমরা চেষ্টা করেছি বন্যার্তদের পাশে থাকার জন্য। আমরা শিক্ষা উপকরণ বিতরণ করি, আমরা কোরআন শরীফ বিতরণ করি। আমাদের বাংলাদেশে একটা বিশাল জনসংখ্যা, মানে স্টুডেন্টরা হচ্ছে মাদ্রাসাতে পড়াশোনা করে। সো আমরা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য তাদেরকে কিভাবে তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করা যায় তাদের জন্য কাজ করি। সো এইভাবে আমাদের ছোট ছোট উদ্যোগগুলোর মাধ্যমে আমরা জাতিসংঘের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেই গোল অ্যাচিভ করার চেষ্টা করি আর কি। মানুষ সফল হওয়ার পেছনে আসলে তাদের মূল গুরুত্বপূর্ণ গুণ কি থাকা লাগবে এবং কি করলে তারা সফল হতে পারবে, এমন একটি প্রশ্ন প্রথমে সুমাইয়ার কাছে জানবো। আসলে মানুষ সফল হওয়ার জন্য আমি যদি বলি, আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে সততা এবং কনফিডেন্স, মানে কনফিডেন্সটা অনেক বেশি জরুরি। আমরা যদি সততার সাথে আত্মবিশ্বাসের সাথে কাজ করে যেতে পারি, তা আমার মনে হয় যে সেই জায়গাটা সফল হওয়া সম্ভব। এবং আমাদের যে কোনো ধরনের, আমি কোথাও দুর্নীতি দেখছি বা কোথাও কোনো খারাপ কাজ দেখছি, এগুলো থাকবেই, কিন্তু আমরা খারাপটাকে মুছে ফেলে ওখানে ভালো কিভাবে করা যায় সেটা যদি, সেই দৃষ্টিভঙ্গিটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, আমার মনে হয় এটা অনেক বড় একটা সফলতা এনে দেবে। পাভেল, আপনার কাছে এবার জানতে চাইবো যে মানুষ সফল হওয়ার মূল লক্ষ্যকে বা গুণ কি থাকা উচিত? ধন্যবাদ পূর্ণিমা। আমি সুমাইয়ের সাথে একমত যে সফলতার জন্যে সততাটা খুব ইম্পর্টেন্ট, এবং পাশাপাশি আমি বলবো যে দেশপ্রেম এবং কঠোর পরিশ্রমী হইতে হবে। কারণ আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, এটা কিন্তু একটা অপার সম্ভাবনার দেশ। সো আপনি যদি দেশপ্রেমটা নিয়ে আপনার সর্বোচ্চ ইফোর্টটা দেন, তাহলে কিন্তু আপনার সফল হতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে বা আমরা সফল হতে পেরেছি কিনা জানি না, বাট আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আমরা চেষ্টা করছি যে নিজেদের সফলতার পাশাপাশি বিশ্বের দরবারে হচ্ছে বাংলাদেশকেও প্রমোট করার জন্যে। তো আমি এই 3টা বিষয়কে গুরুত্ব দিব। আপনারা গুগল শুধু লোকাল গাইডিং স্টার না, পাশাপাশি আপনাদের আরো কিছু অর্জন রয়েছে? আমরা তো কাজ শুরু করি 2014 সালে, 15 সালের দিকে, কারণ লোকাল গাইডটা শুরু হয় 15 সাল থেকে। সো 15 সালেই হচ্ছে সুমাইয়া টপ কন্ট্রিবিউটর হয় বাংলাদেশ থেকে, যেহেতু এটা একটা কন্ট্রিবিউশন, এটা ভলান্টিয়ারি ওয়ার্ক। দেন হচ্ছে 2016 সালে প্রথম গুগল সান ফ্রান্সিসকোতে গুগল লোকাল গাইড সামিটের আয়োজন করে, এবং এটা ফুললি ফান্ডেড বাই গুগল ছিল। তারপর হচ্ছে টানার 17, 18, 19 সাল পর্যন্ত হচ্ছে সান ফ্রান্সিসকোর সামিটের জন্য সুমাইয়া সিলেক্টেড হয়। আর 2017 সালে আমি সিলেক্টেড হই এবং গুগলের ফুল ফান্ডে সান ফ্রান্সিসকোতে যাই, গুগল হেডকোয়ার্টারে যাই, এবং খুব কাছে থেকে দেখার সুযোগ হয় যে গুগল ম্যাপস কিভাবে কাজ করে, লোকাল গাইড কিভাবে কাজ করে। এর বাইরে আপনি যদি বলেন যে আমরা খুবই আনন্দিত হই যে জিনিসটা আমাদেরকে আসলে লোকাল গাইডস কাপল বলে, কেন বলে, যে 2018 সালে ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডেতে সাডেনলি গুগল আমাদেরকে ইমেল করে যে আমাদেরকে ওরা গুগল লোকাল গাইড কাপল হিসাবে ফিচার করতে চায়। সো ওরা আমাদেরকে নিয়ে একটা শ্যুট করতে চায়, কিন্তু তখন সুমাইয়া হচ্ছে বাংলাদেশে ছিল, আমি মালয়েশিয়াতে ছিলাম। যেহেতু ওরা এখন আমাদেরকে জয়েন্টলি শ্যুট করতে পারতেছে না, তখন তারা বললো যে আমরা তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি কিছু কোয়েশ্চেন পাঠাই এবং তোমরা ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেনগুলো আনসার করো, এবং তোমাদের প্রথম পরিচয় থেকে শুরু করে
এই পর্যন্ত তোমাদের ফটো অ্যালবামগুলো আমাদের সাথে শেয়ার করো। তারপর তো বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গুগলের সকল প্ল্যাটফর্মে হচ্ছে গুগল আমাদেরকে ফিচার করে। এর বাইরে হচ্ছে আমি যখন সান ফ্রান্সিসকোতে যাই সামিতে, তখন গুগল আমাকে নিয়ে, আপনি লোকাল গাইডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন যে আমাকে নিয়ে ওরা একটা ডকুমেন্টারি করে। এর বাইরে হচ্ছে সুমাইয়া আপনার গুগল রিসার্চ প্রোগ্রামে সিঙ্গাপুর যায়, আমরা দুইজন যৌথভাবে হচ্ছে গুগল ম্যাপসের একটা ইনিশিয়েটিভে গুগল সিঙ্গাপুরে যাই। সুমাইয়া 2023 সালে হচ্ছে কানেক্ট মডারেটরদের যে সামিট হয় জাপানে, এটাও ফুল ফান্ডেড বাই গুগল ছিল, জাপানে অংশগ্রহণ করে। এর বাইরে হচ্ছে যে আমরা এই আপকামিং জুলাইতে গুগল লোকাল গাইডের 10 বছর পূর্তি উপলক্ষে আমরা দুজনেই আবার হচ্ছে গুগল জাপানে যাচ্ছি। এর বাইরেও হচ্ছে আমাদের পহেলা বৈশাখে, তারপরে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন ডে হচ্ছে 2023 সালের ভালোবাসা দিবসে আবার আমাদেরকে ফিচার করে, এই ধরনের ফিচার করে। তারপরে আমরা তো দুইজন আলাদাভাবে গাইডিং স্টার হই, একবার সুমাইয়া হয় 2021 সালে, আমি হই 2022 সালে। আপনি অ্যাওয়ার্ড বলেন বা এই রিকগনাইজেশনগুলো বলেন, আমাদেরকে রিকগনাইজ করা বলেন, এগুলো আমাদেরকে কিন্তু কাজ করতে অনেক উৎসাহিত বোধ করে। এই জন্য আমরা বলবো যে বাংলাদেশের তরুণ যারা আছে, গুগল ম্যাপস একটা ভালো প্ল্যাটফর্ম আপনার কমিউনিটি ওয়ার্ক করার জন্য এবং দেশকে গ্লোবালি রিপ্রেজেন্ট করার জন্য। কারণ আপনি যখন সামিতে যাচ্ছেন, ধরেন বিশ্বের, আমি যখন 2017 সালে যাই, বিশ্বের আপনার 192টা দেশ থেকে 151 জন আসে। সো এই 151 জন মানুষের সাথে আপনি আপনার দেশ নিয়ে কথা বলতে পারতেছেন, আপনি আপনার কালচার নিয়ে কথা বলতে পারতেছেন, আপনি আপনার ভাষা নিয়ে কথা বলতে পারতেছেন। সো আমি বলবো যে এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম যে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। তার আগে আমাদের তরুণ প্রজন্ম যারা সমাজ ও প্রযুক্তির উন্নয়নে কাজ করতে চান, তাদের জন্য আপনাদের কি পরামর্শ হবে? প্রথমেই জানতে চাইবো সুমাইয়ার কাছে। পরামর্শ আমি বলবো, শুধুমাত্র পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে পড়ালেখার পাশাপাশি আরও এই পৃথিবীতে কিন্তু অনেক কিছু চলছে, পুরো বিশ্বে অনেক কিছু ঘটছে, সেই জায়গাটাতে আরও কন্ট্রিবিউট করা, তাদেরকে খেয়াল রাখা কি হচ্ছে, সেইভাবে নিজেদেরকে তৈরি করা, স্কিলগুলো ডেভেলপ করা। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র পড়ালেখার বাউন্ডারিতে না থেকে সেখান থেকে বের হয়ে যদি আরও এই ধরনের স্কিলগুলো ডেভেলপ করতে পারে, পাশাপাশি বিভিন্ন ধরনের কমিউনিটি ওয়ার্কের সাথে যদি নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে, কারণ কমিউনিটি ওয়ার্ক মানে কানেকশনস, নেটওয়ার্কিং। সো এইটার মাধ্যমে কিন্তু নিজেদেরকেও যেমন গড়ে তুলতে পারবে, বিশ্ব দরবারে বাংলাদেশকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। এই জায়গায় যদি আমি একটু বলি, যেমন গুগলের আমরা যে ম্যাপসটা নিয়ে কাজ করে থাকি, সেখানে দেখবেন এক সময় কিন্তু এত এটিএম বুথ বা রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের ভালো ভালো দর্শনীয় জায়গাগুলো ছিল না, এগুলোর স্থান ছিল না। সো ওই জায়গাটাতে আমরা কন্ট্রিবিউট করি, এবং এটা শুধুমাত্র করি কেন, বাংলাদেশকে আরও সুন্দরভাবে তুলে ধরার জন্য। যখন বাইরে থেকে কোনো ধরনের অন্য দেশিরা যখন বাংলাদেশে আসেন, ওনারা কিন্তু ম্যাপসটাতে গিয়ে দেখে যে ম্যাপসের মধ্যে আসলে কোন কোন জায়গাগুলো সুন্দর। সো একটা ম্যাপসের মাধ্যমেই বাংলাদেশ কিন্তু বিশ্ব দরবারে পরিচিতি লাভ করতে পারে। সো সেই জায়গায় আমরা যেমন কাজ করছি, আমি বলবো যারা তরুণ প্রজন্ম আছে তারাও যেন নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, বাংলাদেশকে নিয়ে কাজ করে, তাহলে ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই। সুমাইয়ার কাছে জানছিলাম এতক্ষণ, এখন পাভেল আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে, আপনার কি মনে হয়? আমি তরুণদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার ধরেন 14 বছরের হচ্ছে প্রফেশনাল কেরিয়ার, এই কেরিয়ারে আমি দেখেছি যে ইন্ডাস্ট্রির সাথে আমাদের একাডেমিয়ার একটা গ্যাপ। সো আমরা ইন্ডাস্ট্রি কি চাই আর একাডেমিক এরা আমাদেরকে বা বিশ্ববিদ্যালয়গুলোকে আমি বোঝাচ্ছি যে তারা কি প্রডিউস করতেছে, তার মধ্যে একটা গ্যাপ আছে। সো ইউনিভার্সিটি তো আসলে একটা তরুণকে তৈরি করে দিতে পারবে না পরিপূর্ণভাবে। তাহলে কি করতে হবে, আমাদেরকে সেলফ স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই আমাদের। এবং আপনি জানেন যে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নাই এই সময়ে এসে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এখন মেশিন লার্নিংয়ের যুগ, এখন ডেটা সায়েন্সের যুগ। এই সময়ে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রতি ডিপেন্ডেন্ট না হয়ে সেলফ স্কিল ডেভেলপমেন্টের দিকে গুরুত্ব দিতে হবে, এটা একটা বিষয়। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র আপনার বিশ্ববিদ্যালয় পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে কমিউনিটি ওয়ার্কের দিকে হচ্ছে আপনাকে সময় দিতে হবে। সময় যেমন বলছিল যে নেটওয়ার্কিং
নেটওয়ার্কিং অনেক বড় একটা পাওয়ার। আপনি দেখা যাচ্ছেন যে অনেক প্রবলেম সলভ করে ফেলতেছেন, বা একটা অপরচুনিটি আপনার গ্র্যাব করা দরকার যে বাইরে কি হচ্ছে, সেটা আপনি দেশের বাইরে একটা অপরচুনিটি আপনি নিতে চান। আপনার যদি গুড নেটওয়ার্ক থাকে, আপনার জানাশোনা থাকে, তাহলে কিন্তু আপনি সেই অপরচুনিটিটাও নিতে পারতেছেন। এই জন্য আমি বলবো যে একটা দেশের মূল পাওয়ার হাউসই হচ্ছে তরুণরা, এবং আমাদের বাংলাদেশে বর্তমানে এই পাওয়ার হাউসরাই হচ্ছে দেশ লিড দিচ্ছে। এবং আমি বিশ্বাস করি যদি তরুণরা সঠিক পথে থাকে তাহলে বাংলাদেশ চেঞ্জ হবে, এবং তরুণরা বাংলাদেশকে তার সঠিক গন্তব্যে নিয়ে যাবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ সুমাইয়া পাভেল দম্পতির কাছ থেকে আমরা সবাই জানছিলাম যে তাদের স্বপ্নগুলোকে ছুঁয়ে তরুণকে স্বপ্ন দেখানোর গল্প, বিভিন্ন অভিজ্ঞতা। সময়ের সাথে আগামীর পথে আমরা আবারও ফিরে আসব স্বপ্নসিঁড়ি অনুষ্ঠানে এমনই আরো কিছু স্বপ্নবাজদের গল্প নিয়ে তুলে ধরবো তাদের নানা অভিজ্ঞতা। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সব সময়।